আজকের এই অডিও ভিজুয়াল শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানাই। আমি আজকে যে আলোচনাটা করতে যাচ্ছি তা হলো গ্রামীণ পুনর্গঠনের বিভিন্ন দিক, অর্থাৎ আসপেক্টস অফ ভিলেজ রিকনস্ট্রাকশন। এখন দেখে নেওয়া যাক যে গ্রামীণ পুনর্গঠনের যে বিভিন্ন দিকগুলো কি। তা আজকে আলোচনার মধ্যে কিন্তু মূলত আমি সেই বিভিন্ন দিকগুলোকে নিয়েই আলোচনা করব। এখন দেখে নেওয়া যাক যে আজকের আলোচনায় আমি ইতিমধ্যেই বলেছি যে কেন আজকে এই গ্রামীণ পুনর্গঠন দরকার এবং গ্রামীণ পুনর্গঠন কি। সেখানে আমি বলেছি যে আমি আজকের এই আলোচনার মধ্যে আমি বলবো যে সেখানে কি আসপেক্টসগুলো কি রয়েছে, অর্থাৎ গ্রামীণ পুনর্গঠনের মূল দিকগুলো কি কি রয়েছে। তাহলে প্রথমেই যে দিকটা রয়েছে সেটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন, এবং দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, চতুর্থত রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার, পঞ্চমত রয়েছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এবং ষষ্ঠত রয়েছে কালচারাল প্রিজার্ভেশন। তাহলে এই বিষয়গুলো কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক যে অর্থনৈতিক উন্নয়ন বা ইকোনমিক ডেভেলপমেন্ট কেমন বা কীরকম হওয়া উচিত। আমরা যদি দেখি বর্তমান সময়ে দাঁড়িয়ে সারা বিশ্বের যে অর্থনীতি, সে অর্থনীতি কিন্তু তার ভীষণ রকমের একটা পরিবর্তন এসেছে। বিশেষ করে আমরা যদি ভারতবর্ষকে দেখি তাহলে বিশেষ করে 1990 সালের পর থেকে, যবে থেকে ভারতবর্ষ গ্যাট এগ্রিমেন্টে সাইন করেছে, গ্যাট এগ্রিমেন্টে সাইন করার পর থেকে ভারতের অর্থনীতি কিন্তু মুক্ত অর্থনীতি, এবং সেই মুক্ত অর্থনীতিতে বিদেশের বিভিন্ন কোম্পানি তারা কিন্তু ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাচ্ছে, এবং ভারতবর্ষের বিভিন্ন কোম্পানি তারা বিদেশের বিভিন্ন যে সমস্ত দেশগুলোতে মুক্ত অর্থনীতি ব্যবস্থা রয়েছে সেখানেও তারা যাচ্ছে। তার ফলে এই যে অর্থনৈতিক উন্মুক্ততা সেটা কিন্তু অনেক দেশের জন্য ভালো হয়েছে এবং তার অনেক খারাপ দিকও রয়েছে। তাহলে এই যে বিশ্বায়নের ফলে সবচেয়ে বড় যে পরিবর্তন যেটাতে এসেছে সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। তার কারণ যখন বিদেশি শিল্প আমাদের দেশে আসছে, তারা নতুন ফিচার্স বা নতুন তাদের যে প্রজেক্ট তারা যখন নিয়ে আসছে, সেখানে আমাদের দেশের যে প্রযুক্তি বা যে আমাদের দেশের যে বিভিন্ন যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর যে ফিচার্স, সেটা যদি বিদেশের মতো কম দামে দিতে না পারে, সেখানে কিন্তু কম্পিটিশনে প্রতিযোগিতায় তারা কিন্তু পিছিয়ে পড়ছে। এবং আমরা যদি দেখি ভারতবর্ষ বিশ্বায়নের ফলে সবচেয়ে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা হচ্ছে গ্রামীণ অর্থনীতি। তার কারণ বিদেশি বিভিন্ন যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে, যে সমস্ত পণ্যদ্রব্য রয়েছে, তাদের সঙ্গে আমাদের যে গ্রামের উৎপাদিত পণ্য সেগুলোকে যদি আমরা সেই সমপরিমাণ মর্যাদায় না তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের গ্রামীণ অর্থনীতির যে যে ভিত কৃষি সেটা কিন্তু দুর্বল হতে বাধ্য। এবং এই বিশ্বায়নের ফলে সেটা কিন্তু কিছুটা হলেও হয়েছে, যার ফলে নতুন করে ভাবনা চিন্তা করে গ্রামীণ অর্থনীতিকে এই বিশ্বায়নের সঙ্গে তাল রেখে কি করে আরো সুন্দর করা যায়, তাই গ্রামীণ পুনর্গঠনের ক্ষেত্রে সে সমস্ত চিন্তাভাবনা ইতিমধ্যেই কিন্তু নেওয়া হয়েছে। এবং সেটাকে সুদৃঢ় করতে না পারলে এই বিশ্ব অর্থনীতিতে আমাদের অনেক গ্রাম ধ্বংস হবে এবং গ্রামীণ যে অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো ধ্বংস হবে। তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে ক্ষুদ্র উদ্যোগ এবং দক্ষতা উন্নয়ন, অর্থাৎ মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। আপনারা জানেন যে বর্তমান সময়ে ভারী শিল্পের জন্য একদম অনুপযুক্ত, এবং যে সমস্ত দেশগুলো ভারী শিল্পের উপরে নির্ভরশীল ছিল তারাও এখন ক্ষুদ্র শিল্পের উপরে অনেক জোর দিচ্ছে। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি চায়না, জাপান এবং ইউএসএ। তাদের কিন্তু একসময় বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা জোর দিয়েছিল বিভিন্ন ভারী শিল্প নির্মাণের ক্ষেত্রে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু ভারী শিল্পের জন্য একদম উপযুক্ত সময় নয়। এখন দেখছি বিভিন্ন দেশ তারা কিন্তু ক্ষুদ্র শিল্পের উপর জোর দিচ্ছে, এবং সেই ক্ষুদ্র শিল্প হওয়ার জন্য বিভিন্ন গ্রামীণ অঞ্চলে মাইক্রো এন্টারপ্রাইজ তার ডেভেলপমেন্ট হওয়াটা অত্যন্ত দরকার, এবং তার সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ একজন মানুষ শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়, তার সঙ্গে যদি ভোকেশনাল এডুকেশনের মধ্য দিয়ে তাকে
স্কিল বা তার বিভিন্ন রকমের দক্ষতা তৈরি করা যায়, তাহলে কিন্তু সে একজন দক্ষ শ্রমিক হিসেবে কোথাও নিয়োজিত হতে পারে। এবং তাকে যদি আমরা দক্ষ করে উঠতে পারি, শুধুমাত্র সে যে আমাদের দেশের জন্য বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত হতে পারে তা নয়, তাকে কিন্তু বিদেশের যে মার্কেট সেখানেও কিন্তু সে কর্মে নিযুক্ত হওয়ার জন্য উপযুক্ত হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। এবং ভারতবর্ষের অনেক দক্ষ শ্রমিক যারা বিভিন্ন রকমের দেশে কাজের জন্য মাইগ্রেটেড হয়েছেন এবং সেখান থেকে তারা কিন্তু রেমিটেন্স বা সেখান থেকে তারা অর্থনৈতিক যে রিটার্ন সেটা কিন্তু আমাদের জাতীয় আয়ের কিন্তু সমৃদ্ধি ঘটাচ্ছেন। বিশেষ করে যারা যুবক সম্প্রদায় তারা বিভিন্ন রকমের মিডল ইস্ট থেকে শুরু করে বিভিন্ন দেশে কিন্তু কাজে আত্মনিয়োজিত হচ্ছে তাদের দক্ষতার কারণে। এবং আমরা দ্বিতীয় যদি দেখি সেক্ষেত্রে কৃষি এবং অন্যান্য অকৃষি জীবিকার প্রচার, অর্থাৎ আমাদের গ্রামগুলো একদম যদি আমরা স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে দেখি, তাহলে কিন্তু বিশেষ করে কৃষি জীবিকার উপরেই কিন্তু মানুষ বেশিরভাগ নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে শুধুমাত্র কৃষিকাজের উপরেই কিন্তু মানুষ নির্ভরশীল নয়। কৃষিকাজের পাশাপাশি বা কৃষি বা এগ্রিকালচারাল সেক্টরের পাশাপাশি তার সঙ্গে কিন্তু অন্যান্য যে সমস্ত নন এগ্রিকালচারাল লাইভলিহুড যেগুলো রয়েছে সেগুলোকে প্রমোশন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে এই গ্রামীণ পুনর্গঠনের ক্ষেত্রে। তার কারণ যাতে করে একটা কৃষি ব্যবস্থার মধ্য দিয়ে তাকে শুধুমাত্র নির্ভরশীল না হয়ে সে তার জীবিকার জন্য অন্য কাজের সঙ্গেও নির্ভরশীল হতে পারে বা অন্য কাজের উপরে সে জোর দিয়ে একটা অর্থনৈতিক ব্যবস্থাকে ভালো করতে পারে। তার জন্য প্রমোশন অফ এগ্রিকালচার অ্যান্ড নন এগ্রিকালচারাল লাইভলিহুডকে প্রমোট করার চিন্তাভাবনা করা হয়েছে। এবং তৃতীয়ত হলো ক্ষুদ্র ঋণ এবং সমবায়ের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি। যে কোনো গ্রামীণ অঞ্চলে যখন কোনো একটা মানুষ যখন কোনো একটা ব্যবসায় উদ্যোগী হয়, যখন ইভেন তার যে বিভিন্ন রকমের চাষবাস রয়েছে সেখানে যদি আমরা বলি বিভিন্ন খামারের কথা বলি, অর্থাৎ হাঁস মুরগি পালন থেকে শুরু করে বিভিন্ন ফলের চাষ করা, সেখানে কিন্তু তার একটা আর্থিক সাহায্যের দরকার হয়। সেই আর্থিক সাহায্য হচ্ছে মাইক্রো ফিন্যান্সের মধ্য দিয়ে স্বল্প ঋণে তাকে কিন্তু দেওয়ার ব্যবস্থা করলে সে কিন্তু সেখান থেকে আত্মনির্ভরশীল হতে পারে। তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে উঠে আসবে এবং এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে যদি আমরা দেখি তাহলে এগুলো কিন্তু গ্রামীণ পুনর্গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আমরা তুলে ধরতে পারি। দ্বিতীয়ত হলো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অর্থাৎ ভৌত পরিকাঠামো উন্নয়ন। আমরা সকলেই জানি যে যে কোনো দেশ তখনই উন্নত দেশ হিসাবে আমরা সেটাকে কনসিডার করি যখন তার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হয়, বিশেষ করে সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ। কারণ যোগাযোগ ব্যবস্থা যত ভালো হবে তত সেই অঞ্চলের অর্থনৈতিক সুদৃঢ় হবে। কারণ যে সমস্ত অঞ্চলের উৎপাদিত পণ্য সেগুলোকে যদি বাজারীকরণ না করা যায় তাহলে কিন্তু কৃষক এবং শিল্পে যারা রয়েছে তারা কিন্তু লাভবান হতে পারবে না। যার ফলে রাস্তাঘাট, বিদ্যুৎ, জল সরবরাহ এগুলো কিন্তু খুব সঠিক হওয়া দরকার। তাহলে গ্রামীণ পুনর্গঠনের জন্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের মধ্যে অন্যতম হচ্ছে রাস্তাঘাট, সেটা সড়ক যোগাযোগ হোক, সেটা রেল যোগাযোগ হোক বা কোনো পানিপথে যোগাযোগ হোক। দ্বিতীয়ত হলো সাশ্রয়ী আবাসন এবং স্যানিটেশন অর্থাৎ এফোর্ডেবল হাউজিং। আমরা জানি যে একটা সময় মানুষ গুহাতে বসবাস করত, একটা সময় মানুষকে প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়তে হতো, প্রতিকূল পরিবেশ এবং জন্তু জানোয়ারের বিরুদ্ধে লড়াই করে মানুষকে গাছ এবং গুহায় বসবাস করতে হতো। কিন্তু আমরা অনেক সভ্য হয়েছি, আমরা অনেক মডার্ন হয়েছি। এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে কারো যদি মিনিমাম বেঁচে থাকার জন্য তার একটা আশ্রয় না থাকে, শেল্টার না থাকে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই এফোর্ডেবল হাউজিং কিন্তু একটা ব্যবস্থা কিন্তু গ্রামীণ অঞ্চলে নেওয়া দরকার। এবং ইতিমধ্যেই আমরা জানি যে গ্রাম পুনর্গঠনের ক্ষেত্রে সরকার বিভিন্ন আবাস যোজনার প্রকল্প নিয়েছে এবং সেই আবাস যোজনার প্রকল্পের মধ্য দিয়ে খুব কোথাও খুব স্বল্প টাকা এবং কোথাও একেবারেই বিনা পয়সায় মানুষের শেল্টারের ব্যবস্থা করা হচ্ছে। এগুলোর মধ্য দিয়ে অন্তত মানুষ একটা সুন্দর জীবনযাপনের সে অন্তত শেল্টার অন্তত পাবে। তৃতীয়ত হচ্ছে ডিজিটাল সংযোগ বা স্মার্ট প্রযুক্তি। আমরা সকলেই জানি বিশেষ করে প্যান্ডেমিক পরবর্তী পরিস্থিতি আমরা যদি দেখি তাহলে কিন্তু আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি কিন্তু ব্যাপকভাবে সারা ভারতবর্ষেই তার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ হাই স্পিড কানেক্টিভিটির ফলে এখন গ্রামের মানুষরাও কিন্তু সারা বিশ্বের যে বিভিন্ন সংযোগ, ভার্চুয়াল সংযোগ, সেটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যার ফলে তারা সেখানে
তাদের অনেক রকমের কালচার থেকে শুরু করে, গ্রামের যে ফোক কালচার থেকে শুরু করে এবং গ্রামের যে অর্থনীতি, সেখানেও কিন্তু এর একটা ভীষণ ইনফ্লুয়েন্স রয়েছে, ভীষণ একটা ইম্প্যাক্ট রয়েছে। তার ফলে এই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ডেভেলপমেন্ট হওয়া দরকার। কারণ এখন বিভিন্ন রকমের সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা, সেগুলো যদি মানুষকে নিতে হয়, তাহলে কিন্তু এই ডিজিটাল কমিউনিকেশন কিন্তু ভালো হওয়া দরকার। তাই এটাও কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের মধ্যে এই সময়ে দাঁড়িয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কিন্তু উঠে এসেছে। এবং তৃতীয়ত হলো সামাজিক কল্যাণ, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন নয়, শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নয়, তার সঙ্গে একটা সুস্থ সমাজ গড়ে তোলাও কিন্তু গ্রামীণ পুনর্গঠনের একটা অন্যতম কাজ। কারণ সেখানে শিক্ষা ও স্বাস্থ্য সেবায় সহজলভ্যতা হওয়া দরকার। আমরা জানি প্রত্যেকেই যে কোনো দেশ বা জাতি তখনই একটা উন্নতির শিখরে পৌঁছয় যখন তার শিক্ষা ব্যবস্থা খুব ভালো হয়। শিক্ষা মানুষকে তার একটা নির্দিষ্ট দক্ষতা অর্জন করতে সাহায্য করে, শিক্ষা মানুষকে সচেতন করতে সাহায্য করে, শিক্ষা মানুষকে তার সার্বিক একটা সর্বাঙ্গীন বিকাশ হতে সাহায্য করে। তাহলে এই শিক্ষা যাতে সবাই পেতে পারে, তার একটা ইউনিভার্সাল অ্যাক্সেস কিন্তু গ্রামের মানুষের জন্য দরকার। কারণ সেখানে শুধুমাত্র প্রাথমিক শিক্ষা নয়, শুধুমাত্র সেকেন্ডারি এডুকেশন নয় বা হায়ার সেকেন্ডারি এডুকেশন নয়, সেখানে তার উচ্চশিক্ষা এবং তার বিভিন্ন রকম যে সমস্ত প্রকৌশলগত শিক্ষা রয়েছে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ম্যানেজমেন্ট, এই ধরনের বিভিন্ন রকমের প্রতিষ্ঠানও কিন্তু গ্রামে হওয়া দরকার। যার ফলে তারা তাদের যেখানে যার যে দক্ষতা আছে সেই অনুযায়ী তারা যাতে একটা অ্যাক্সেস পায় এডুকেশনের ক্ষেত্রে। দ্বিতীয়ত হলো নারীর সবলীকরণ এবং লিঙ্গ সমতা। আমরা যদি ভারতবর্ষের ইতিহাস দেখি তাহলে দেখব ভারতবর্ষের ইতিহাসে অনেক বিখ্যাত নারী, তারা কিন্তু বিভিন্ন সময়ে ভারতবর্ষকে উন্নীত করেছে। আমরা যদি বৈদিক যুগ দেখি, তখনও অনেক বিখ্যাত নারীরা ছিলেন যারা এই আমাদের এই যে সিভিলাইজেশন, ইন্ডিয়ান সিভিলাইজেশন, এনসিয়েন্ট যুগেও তাদের অবদান ছিল। এবং আমরা যদি স্বাধীনতা আন্দোলন দেখি, সেখানেও কিন্তু নারীদের অনেক অবদান ছিল। তাই নারী এবং পুরুষকে আলাদাভাবে না দেখে যদি সমানভাবে দেখা যায়, তার কারণ যে কোনো দেশের অর্ধেক পপুলেশনই হচ্ছে নারী। তাহলে কি হয়? তাহলে সেক্ষেত্রে 100% একটা ডেভেলপমেন্ট তাদেরকে আমরা করাতে পারি। অর্থাৎ তারা শুধুমাত্র নিজেদের উন্নতি নয়, তারা কিন্তু দেশের উন্নতিতেও অংশগ্রহণ করতে পারে। তাহলে নারীকে যদি উন্নতিকরণ করতে হয়, তাহলে প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষা। দ্বিতীয়ত তাকে যেটা দরকার সেটা হচ্ছে তার সবলীকরণ, অর্থাৎ তাকে এম্পাওয়ার করা। সেই এম্পাওয়ারমেন্ট প্রথমত সামাজিক এম্পাওয়ারমেন্ট, সোশ্যাল এম্পাওয়ারমেন্ট এবং তার সঙ্গে অর্থনৈতিক এম্পাওয়ারমেন্ট, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, সব রকমভাবেই কিন্তু তার পার্টিসিপেশন দরকার। এবং গ্রামের যারা পিছিয়ে পড়া মহিলা রয়েছেন, নারী রয়েছেন, তাদেরকে শিক্ষার মধ্য দিয়ে অগ্রগতি করিয়ে আমাদের দেশের যে জাতীয় উন্নয়ন কর্মযজ্ঞ, সেখানে তাকে আমি অংশগ্রহণ করাতে পারি। এবং লিঙ্গ সমতা, অর্থাৎ জেন্ডার যে ইকুয়ালিটি, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন সময়ে দেখি আমাদের অনেক সমাজ ব্যবস্থা রয়েছে যেখানে যখন নারী শিশু জন্মগ্রহণ করে তখন কিন্তু তাদেরকে সেইভাবে গুরুত্ব দিয়ে দেখা হয় না। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি আমরা দেখি, নারী পুরুষকে আমরা আলাদাভাবে এরকমভাবে বিচার করতে পারি না। তার কারণ নারীরাও কিন্তু কোনোভাবে পিছিয়ে নেই, তারাও কিন্তু উল্লেখযোগ্যভাবে যত রকমের উন্নয়ন আছে সেখানে অংশগ্রহণ করছে এবং তারাও সমানভাবে পারদর্শী। তাই নারী এবং পুরুষকে আলাদাভাবে না দেখে একজন মানুষ হিসেবে যদি তাকে আমরা গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আগামী ভারতবর্ষে আরও উন্নতির শিখরে পৌঁছবে। তাই উইমেন এম্পাওয়ারমেন্ট এবং জেন্ডার ইকুয়ালিটি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ সোশ্যাল ওয়েলফেয়ার হিসেবে আমরা এটাকে দেখতে পারি। তৃতীয়ত হলো সম্প্রদায়ের অংশগ্রহণ এবং ক্ষমতা বৃদ্ধি, অর্থাৎ কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং। অর্থাৎ যে কোনো সম্প্রদায় তারা যদি এই ডেভেলপমেন্টে বা অংশগ্রহণ না করে, তাহলে কিন্তু আমাদের জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই কমিউনিটি এনগেজমেন্ট এবং এনগেজমেন্টের মধ্য দিয়ে তাদের ক্ষমতা বৃদ্ধি করাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং চতুর্থত হলো এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি, অর্থাৎ পরিবেশগত স্থিতিশীলতা।
অর্থাৎ নবায়নযোগ্য শক্তি এবং সম্পদের ব্যবস্থাপনা। আমরা জানি বর্তমান বিশ্বে পরিবেশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এবং এই পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তার ইম্প্যাক্ট কিন্তু মানুষের মধ্যেও পড়ছে। আমরা বিভিন্ন সময়ে দেখছি বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন রকমের মহামারী এবং পরিবেশ যে ভারসাম্য থাকা দরকার, যেভাবে আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্স থাকা দরকার, সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে নানান রকমভাবে কিন্তু পরিবেশ আমাদেরকে প্রভাবিত করছে। আমরা দেখছি যে গ্লোবাল ওয়ার্মিং সেটা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে, যার ফলে বিভিন্ন বরফ গলছে এবং আমাদের যে সমুদ্রের জল তার কিন্তু সেটা বাড়ছে এবং যেটা সমুদ্রের জল যত বেশি বাড়বে অনেক ভূখণ্ড কিন্তু জলের তলায় চলে যাবে, যেটা কিন্তু আর চাষযোগ্য থাকবে না, মানুষের বসবাসযোগ্য থাকবে না এবং আগামী দিনে কিন্তু সেটা খুব বিপদ। যার ফলে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে আমাদের যে সম্পদ পৃথিবীতে রয়েছে, যেই সম্পদ যেটাকে আমরা বলি নন রিনিউয়েবল রিসোর্সেস, সেই নন রিনিউয়েবল রিসোর্সেসগুলোকে ব্যবহার না করে আমরা যদি রিনিউয়েবল এনার্জিগুলোকে ব্যবহার করি, তাহলে কিন্তু আগামী ভবিষ্যৎ তাদের আগামী যারা প্রজন্ম তারা একটা সম্পদ তারা পাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা এবং সম্পদের ব্যবস্থা করা অর্থাৎ প্রপার ম্যানেজমেন্ট যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু পরিবেশ বান্ধব যে উন্নয়ন সেটা আমরা করতে পারবো। দ্বিতীয় হলো বন সৃজন এবং মাটি সংরক্ষণ। আমরা জানি যে প্রতি বছরই ভারতবর্ষে প্রায় প্রচুর ভূমিক্ষয় হয় এবং প্রচুর গাছ কাটা হয়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলেও প্রচুর গাছ নষ্ট হয় এবং এভাবে যদি গাছ নষ্ট হতে থাকে, আমরা জানি যে অক্সিজেনের অন্যতম উৎস হচ্ছে গাছ এবং অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। এবং তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে করে বনসৃজন হওয়া দরকার, অর্থাৎ রিফরেস্টেশন। যেখানে যেখানে গাছ কাটা হয়েছে, যেখানে যেখানে গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে সেখানে আবার রিফরেস্টেশনের মধ্য দিয়ে বনসৃজন বা বনাঞ্চল তৈরি করে মাটি সংরক্ষণের মধ্য দিয়ে আগামী দিনে একটা সুন্দর পরিবেশ আমরা গড়ে তুলতে পারি। নইলে কিন্তু যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে করে এই পৃথিবী, বিশেষ করে ভারতবর্ষ যদি আমরা বলি, মানুষের কিন্তু একসময় বসবাস উপযোগী থাকবে না। তাই এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের যে গ্রাম পুনর্গঠন বা গ্রামীণ পুনর্গঠন, সেই ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার সঙ্গে রয়েছে বজ্র ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণ। আমরা যদি বর্তমান সময়ে আমাদের রাজধানী দিল্লির দিকে তাকাই, তাহলে দেখব সেটা প্রায় বসবাস উপযোগী আর থাকছে না, বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। কারণ সেখানকার যে পরিবেশ সেটা ভীষণভাবে দূষিত পরিবেশ, যার ফলে মানুষের বেঁচে থাকতে গেলে যে মিনিমাম যে অক্সিজেনটুকু দরকার, সেখানেও কিন্তু অনেক ঘাটতি হচ্ছে। সেখানে মানুষ বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে ফুসফুসের সংক্রান্ত বিভিন্ন রোগ। তাই এই ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং পলিউশন কন্ট্রোল কিন্তু ব্যাপকভাবে হওয়া দরকার। সেটা এয়ার পলিউশন হোক, সেটা ওয়াটার পলিউশন হোক, সেটা সয়েল পলিউশন হোক। তাই এইগুলো এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির অন্যতম বিষয়। এগুলোর দিকে অবশ্যই আমাদের দৃষ্টি দেওয়া দরকার। তারপরে হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কালচারাল প্রিজার্ভেশন। ভারতবর্ষ একটা দেশ যেখানে বিভিন্ন রকমের সংস্কৃতি, বিভিন্ন রকমের শিল্প মধ্য দিয়ে মানুষ বেঁচে আছে। ভারতবর্ষের সংস্কৃতি সারা পৃথিবীতেই প্রশংসার যোগ্য। সেখানে বিভিন্ন যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, সেখানকার যে সমস্ত গ্রামীণ অঞ্চল, সেখানকার মানুষের আলাদা আলাদা ঐতিহ্য, শিল্পকলা, সংস্কৃতি আলাদা আলাদা রকমভাবে তার একটা বহিঃপ্রকাশ রয়েছে এবং সেগুলো মিলে একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমরা দেখতে পাই। যার ফলে এই যে ভারতবর্ষের যে সংস্কৃতি, যে ঐতিহ্য, সেটার সংরক্ষণ হওয়াটা দরকার, সেটার ঠিকমতো সঞ্চালন হওয়াটা দরকার। কারণ যদি কালচারাল প্রিজার্ভেশন না হয়, তাহলে একটা সময়ের পরে আমাদের যে ঐতিহ্যবাহী সংস্কৃতি, সেটাকে আমরা হারিয়ে ফেলব। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যদি দেখি, এই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির ফলে আমরা অনেক বেশি বিভিন্ন পশ্চিমী যে সমস্ত সংস্কৃতি, যেগুলো আমাদের দেশের সংস্কৃতি নয়, যেগুলো যুব সমাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এই ধরনের সংস্কৃতির দিকে কিন্তু আমাদের গ্রামীণ অঞ্চলের মানুষরা আকৃষ্ট হচ্ছে। যার ফলে আমাদের যে নিজস্ব সংস্কৃতি, সেটা কোথাও কোথাও হারিয়ে যাচ্ছে। তাই কালচারাল প্রিজার্ভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ একটা মানুষ তার নিজস্ব ভাষা,
তার নিজস্ব সংস্কৃতির মধ্যেই কিন্তু বেঁচে থাকে। তাই প্রমোশন অফ ট্রেডিশনাল আর্ট অ্যান্ড ক্রাফট এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে কনজারভেশন অফ হেরিটেজ সাইটস, অর্থাৎ আমাদের ভারতবর্ষ বিভিন্ন রকমের যে ইতিহাস, যে অতীত, সেগুলো গুরুত্বপূর্ণ। বিভিন্ন রকমের জায়গা রয়েছে যেগুলো সঠিক রক্ষণাবেক্ষণের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেগুলো অনেক ইতিহাসের সাক্ষী বহন করে। তাই সেগুলোর প্রিজার্ভেশন হওয়া দরকার, যাতে পরবর্তী প্রজন্মের সামনে আমরা তুলে ধরতে পারি যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গার যে ইতিহাস সেটা কেমন ছিল। তাই সেগুলোকে যদি সংরক্ষণ আমরা না করি তাহলে আমাদের ঐতিহ্য থেকে কিন্তু আমরা সরে যাব। তাই সেগুলোর কনজারভেশন অফ হেরিটেজ সাইট সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার সঙ্গে রয়েছে উন্নয়নের সাংস্কৃতিক মূল্যবোধের সমন্বয়, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ কালচারাল ভ্যালুজ ইন ডেভেলপমেন্ট। কালচারকে যদি আমরা দেখি তাহলে সাধারণত আমরা দু রকমের কালচারের কথা বলি, একটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক কালচার এবং একটা হচ্ছে নন মেটেরিয়ালিস্টিক কালচার। এখন দেখা যাক যে মেটেরিয়ালিস্টিক কালচারটা কি। মেটেরিয়ালিস্টিক কালচার মানেই হচ্ছে যেটা পরিকাঠামোগত সংস্কৃতি, যেমন হচ্ছে আমাদের যে রাস্তাঘাট, আমাদের যে উন্নয়ন, আমাদের যে যে সমস্ত আমাদের যেগুলো আমরা দেখি সাধারণত, যেগুলো আমাদের ব্যবহারিক কাজে লাগে, এগুলো হচ্ছে মেটেরিয়ালিস্টিক উন্নয়ন। কিন্তু সেই মেটেরিয়ালিস্টিক উন্নয়নের সঙ্গে নন মেটেরিয়ালিস্টিক উন্নয়নটা কি? নন মেটেরিয়ালিস্টিক উন্নয়ন হচ্ছে যেটাকে আমরা কল্পনা করি, যেটা আমরা দেখি না কিন্তু তার প্রভাব আমাদের মধ্যে থাকে। যেমন হচ্ছে মূল্যবোধ, যেমন হচ্ছে যদি আমি বলি রেসপেক্ট বা শ্রদ্ধা, যেমন আমরা বলি আমাদের যে সংস্কৃতি, এগুলো সবই হচ্ছে নন মেটেরিয়ালিস্টিক সংস্কৃতি। অর্থাৎ এই যে মেটেরিয়ালিস্টিক এবং নন মেটেরিয়ালিস্টিক কালচার, তার মধ্যে একটা সমন্বয় থাকা দরকার। যদি তার মধ্যে সমন্বয় না হয় তাহলে কিন্তু সোসাইটিতে অনেক সময় ক্রাইসিস তৈরি হয়। যদি উদাহরণ হিসেবে আমরা বলি, আমরা অনেক সময় অনেক পরিবারকে দেখি তারা আর্থিকভাবে সমৃদ্ধি লাভ করেছে, কিন্তু তাদের যে নন মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট সেটা না হওয়ার ফলে অনেক সময় অনেক ক্রাইসিস তৈরি হয়, এবং যেই ক্রাইসিসগুলো কিন্তু একটা মানুষকে অনৈতিকতার দিকে ঠেলে দিতে পারে, একটা মূল্যবোধহীনতার দিকে ঠেলে দিতে পারে। তাই এই সংস্কৃতির একটা ইন্টিগ্রেশন হওয়াটা কিন্তু দরকার, যেটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম বিটুইন দ্য মেটেরিয়ালিস্টিক অ্যান্ড নন মেটেরিয়ালিস্টিক কালচার। অর্থাৎ তার আর্থিক বা তার অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি তার যে মানসিক যে উন্নতি, তার যে ভাষাগত উন্নতি, তার যে সংস্কৃতির উন্নতি, সেটাও কিন্তু সঠিকভাবে হওয়া দরকার। এখন আমরা দেখব যে ব্রডার অ্যাসপেক্টস অফ ভিলেজ রিকনস্ট্রাকশন, অর্থাৎ গ্রামীণ পুনর্গঠনের কিছু বিস্তৃত দিক। অর্থাৎ প্রথমত হচ্ছে মেটেরিয়ালিস্টিক অ্যাসপেক্টস, দ্বিতীয়ত হচ্ছে ইন্টেলেকচুয়াল অ্যাসপেক্টস এবং তৃতীয়ত হচ্ছে মোরাল অ্যাসপেক্টস। তাহলে প্রথমত হচ্ছে যে মেটেরিয়ালিস্টিক অ্যাসপেক্টসটা কি সেটা আমরা দেখব। মেটেরিয়ালিস্টিক অ্যাসপেক্টস মানে হচ্ছে বিল্ডিং আ স্ট্রং ফাউন্ডেশন, অর্থাৎ একটা সঠিক গ্রামীণ পুনর্গঠন করতে গেলে তার একটা ভিত হওয়া দরকার, তার একটা ফাউন্ডেশন হওয়া দরকার। সেই উন্নত জীবনযাত্রার মানোন্নয়ন করতে গেলে সেই ফাউন্ডেশন যদি আমরা তৈরি করতে না পারি তাহলে কিন্তু উন্নত মানোন্নয়ন সম্ভব নয়। যেমন স্যানিটেশন, চিকিৎসা সহায়তা, উন্নত আবাসনের উপর ফোকাস, এগুলো সবই হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। অর্থাৎ গ্রামে যদি সঠিক স্বাস্থ্য পরিষেবা গড়ে তোলা না যায় তাহলে গ্রামের মানুষ কিন্তু চিকিৎসার অভাবে মারা যেতে পারে। সেখানে উন্নত ব্যবস্থা, উন্নত হসপিটাল এবং সেখানে ভালো নলেজেবল ডাক্তার থাকা দরকার, যাতে করে গ্রামের মানুষ সময়ে অসময়ে সেই পরিষেবা পেতে পারে। এবং তার সঙ্গে রয়েছে উন্নত কৃষি, অর্থাৎ বর্তমান সময়ে যে কৃষি ব্যবস্থা তার থেকেও যদি সায়েন্টিফিক উপায়ে কৃষি ব্যবস্থা করা যায়, সেখানে হচ্ছে যে আধুনিক কৌশল, যেমন হচ্ছে মাটি সংরক্ষণ এবং সেচের ব্যবস্থা করা। অর্থাৎ এখন আমরা সাস্টেনেবল এগ্রিকালচারের কথা বলি, অর্থাৎ সেখানে অর্গানিক ফার্মিংয়ের মধ্য দিয়ে মাটির উর্বরতাকে নষ্ট না করে কি করে অনেক ফসল ফলানো যায় সেদিকে লক্ষ্য থাকলে কিন্তু আমরা একটা উন্নত কৃষি ব্যবস্থা আমরা গঠন করতে পারি। তার সঙ্গে আর্থিক ক্ষমতায়ন, অর্থাৎ গ্রামের যে মানুষরা রয়েছে তাদেরকে যদি আর্থিকভাবে ক্ষমতায়ন না করা যায় তাহলে তারা শহরমুখী হয়ে যাবে। অর্থাৎ ঋণ, সুদ এবং আর্থিক সাক্ষরতার কর্মসূচি সুযোগ প্রদান করা। তার সঙ্গে রয়েছে বাজারজাতকরণ, অর্থাৎ বর্তমান বিশ্বায়ন পরিস্থিতিতে যদি আমরা কৃষি
জাত যে সমস্ত পণ্য, বিভিন্ন আঞ্চলিক যে সমস্ত পণ্যগুলো রয়েছে যেগুলো গ্রামীণ অঞ্চলে উৎপাদিত হয়, সেগুলোকে যদি বিশ্বের বাজারে আমরা সরবরাহ করতে না পারি, এক্সপোর্ট করতে না পারি, তাহলে কিন্তু গ্রামের মানুষ অর্থনৈতিকগতভাবে উন্নতি হবে না। তাই এর বাজারজাত করার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখা যাক যে বৌদ্ধিক দিক কেমন রয়েছে, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। একটা মানুষের শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হলেই হয় না, তার একটা বৌদ্ধিক ডেভেলপমেন্ট হওয়াটাও দরকার, অর্থাৎ তার শিক্ষাগত সুযোগ। শিক্ষা ছাড়া একটা মানুষের উন্নতি কখনোই সম্ভব নয়। একজন মানুষ উপযুক্ত শিক্ষার মধ্য দিয়ে সে যেমনি তার নিজের উন্নতি করে, তেমনি তার সমাজের উন্নতি করে, এবং সমাজের উন্নতি হলে তার দেশের উন্নতি করে। তাই এখন বর্তমান সময়ে যে আমরা দেখি, এখন শিক্ষা শুধুমাত্র কয়েকটা বিষয়ের মধ্যে আবদ্ধ নেই, এখন বিভিন্ন রকমের ব্রাঞ্চেস কিন্তু খোলা হয়েছে। যেমন আমরা যদি ম্যানেজমেন্টের কথা বলি, সেখানে অনেক নতুন নতুন ম্যানেজমেন্ট তৈরি হয়েছে, যেমন হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট। এই যে বিভিন্ন শিক্ষার সুযোগ নতুন নতুন তৈরি হয়েছে, এর সুযোগ সকল গ্রামের মানুষের পাওয়া উচিত, যাতে করে তারা শিক্ষা শেষে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। তাহলে এই গ্রাম অঞ্চলে যদি এই সমস্ত ইনস্টিটিউশনগুলো তৈরি করা যায়, তাহলে তারা কিন্তু তাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের পাশাপাশি তাদের কিন্তু একটা বৌদ্ধিক বিকাশও হতে পারে। এবং তথ্য প্রচার, অর্থাৎ জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা প্রদানের জন্য রেডিও, সংবাদপত্র, টেলিভিশন, সিনেমা, বক্তৃতা প্রদর্শনের মাধ্যমে তথ্য প্রচার করা। এই যে বিভিন্ন রকমের মাস মিডিয়াগুলো রয়েছে, সেই মাস মিডিয়াগুলোকে সঠিকভাবে ব্যবহার করা, যাতে গ্রামের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা যায়। কারণ গ্রামের মানুষ যদি সচেতন না হয়, তাহলে তারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে না। এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে নৈতিক দিক, অর্থাৎ মোরাল অ্যাসপেক্টস। আমাদের ভারতবর্ষ মূল্যবোধ, মোরালিটি এবং যে নন মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট অফ পিপল, সেই জন্য কিন্তু সারা পৃথিবীতে ভীষণভাবে প্রশংসিত, ভীষণভাবে সারা পৃথিবীর মানুষ কিন্তু আকৃষ্ট হয় ভারতবর্ষের এই বিভিন্ন গুণাবলীর জন্য। কিন্তু আমরা দেখি বর্তমান সময়ে দাঁড়িয়ে বিশেষ করে গ্রামীণ অঞ্চলেও এই নীতি নৈতিকতার অনেক অবনমন হয়েছে, যার ফলে এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে দেখতে হবে এবং গ্রামীণ জনগণের মধ্যে আত্ম উন্নতি এবং সম্মিলিত কর্মের ইচ্ছাকে পুনর্জাগরণ করা। অর্থাৎ গ্রামের মানুষের মধ্যে অনেক উদাসীনতা থাকে, সেই জন্য তাদের মধ্যে এই নৈতিকতা বা মূল্যবোধ তৈরি করা, যে তারা যাতে নিজেকে উন্নতি করার জন্য বিভিন্ন রকমের যে শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন রকমের যে সমস্ত ফেসিলিটিসগুলো রয়েছে, সেগুলো যাতে তারা নেয়ার ব্যবস্থা করে। আত্মশৃঙ্খলার কথা বলা হয়েছে এখানে, অর্থাৎ দায়িত্বশীল আচরণ ও সিদ্ধান্ত গ্রহণকে উৎসাহিত করা। এটা বিশেষ করে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে হয়তো বিভিন্ন রকমভাবে সরকার থেকে বলা হলো যে আমি যাতে প্লাস্টিক ব্যবহার না করি, কিন্তু দেখা গেল যে আমি তাদের কথা শুনলাম না, তার মানে আমার আচরণের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আমি যদি নিজের থেকে ভেবে নিই যে এই প্লাস্টিকটা ব্যবহার করলে আমার পরিবেশের ক্ষতি হতে পারে, সুতরাং আমি এটা ব্যবহার করব না, তবেই কিন্তু সেটা সেই আচরণটা কিন্তু আমার পরিবেশ বান্ধব আচরণ হবে। তাহলে পরিবেশ বান্ধব আচরণও কিন্তু মানুষকে গ্রহণ করতে হবে, মানুষকে সেই পরিবেশ বান্ধব আচরণ সম্পর্কে অবগত হতে হবে। দ্বিতীয়ত হলো সামাজিক বাধা দূর করা, অর্থাৎ এখনও গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় সুপারস্টিশন, অন্ধবিশ্বাস এবং ভয়ের পরিবেশ রয়েছে। অর্থাৎ তারা বিভিন্ন বিষয়ে লজিক্যালি সেটাকে না দেখে, তারা একটা অন্ধবিশ্বাসকে দেখে তারা সেটাকে ভয় পায় এবং তারা নিজেদেরকে পিছিয়ে রাখে। তাই এই সমস্ত কুসংস্কারগুলো তখনই যাবে যখন মানুষের মধ্যে একটা সঠিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যাবে, তখন মানুষ সবকিছু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পাবে। এখন কথা হলো যে গ্রামীণ পুনর্গঠনের ক্ষেত্রে সাফল্যের কিছু উপাদান রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে সাকসেস ফ্যাক্টরস অফ ভিলেজ কনস্ট্রাকশন। যেমন প্রফেসর সিভি মেমোরিয়া, ফর্মার হেড ডিপার্টমেন্ট অফ কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ, ইউনিভার্সিটি অফ উদয়পুর, তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা আমি এখানে বলবো। যেমন হচ্ছে গ্রামীণ পুনর্গঠনের কর্মসূচি সাফল্যের জন্য কয়েকটি মূল্যবান পরামর্শ দিয়েছেন। যেমন হলো প্রতিটি সফল ক্ষেত্র অর্থাৎ কর্মবর্ধমান গতির সাথে হওয়া উচিত, অর্থাৎ যে কিউমুলেটিভ গ্রোথে হওয়া উচিত। অর্থাৎ কর্মসূচি নির্ধারিত লক্ষ্য অর্জন করে পৌঁছানো পর্যন্ত একটি ঊর্ধ্বমুখী প্রবণতা রাখা উচিত। অর্থাৎ যখন আমরা কোনো উন্নয়ন শুরু করছি, যখন আমরা পুনর্গঠন শুরু করছি, তখন সেটা যেন স্লো না হয়, সেটা যেন একটা কিউমুলেটিভ গ্রোথে হয় এবং সেটা যেন একটা স্যাচুরেশন পয়েন্টে গিয়ে পৌঁছয়। তাহলে আমরা আমাদের যে ডিজায়ার্ড যে উন্নয়ন হওয়া দরকার সেটা হতে পারবে।
এবং কর্মসূচির বিভিন্ন দিকের মধ্যে সঠিক সমন্বয় থাকা দরকার। কর্মসূচি বিভিন্ন দিকে হবে, যেমন হচ্ছে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা ইন্টিগ্রেশন যেন থাকে। তৃতীয়ত হলো সহজ কর্মসূচিতে পাওয়া সাফল্য আরও অন্যান্য কঠিন এবং জটিল বৃহত্তর মাত্রার কর্মসূচির পথ প্রশস্ত করে। অর্থাৎ প্রথমেই আমরা কোনো কঠিন সাফল্যের দিকে যাব না, আমরা কোনো সহজ কর্মসূচি গ্রহণ করব এবং সহজ থেকে আস্তে আস্তে আমরা কঠিন কর্মসূচির মধ্য দিয়ে আমরা বিভিন্ন আমাদের যে কর্মসূচির যে উন্নয়ন সেটাকে আরও প্রশস্ত করব। দ্বিতীয়ত হলো উৎপাদনের উন্নত কৌশল ব্যবহার করা হবে, যেমন মাটি সংরক্ষণ, সেচ, যোগাযোগ ইত্যাদি বিভিন্ন রকমের এই ধরনের সায়েন্টিফিক ব্যবস্থার মধ্য দিয়ে উন্নয়নটা হবে। তারপরে হলো গ্রামীণ জনগণের শিক্ষার স্তর উন্নত করা, শুধুমাত্র প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনই নয়, তার সঙ্গে হায়ার এডুকেশনের মধ্যে বিভিন্ন টেকনিক্যাল এডুকেশনের মধ্যে তাদেরকে অংশগ্রহণ করার কথা এখানে বলা হয়েছে। তারপরে হলো গ্রামীণ অঞ্চলের মানুষের চাহিদা বিবেচনা করা, গ্রামীণ এলাকায় বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে রূপান্তরিত করা উচিত। অর্থাৎ মানুষের চাহিদা কিন্তু পাল্টায়। একটা সময় ছিল মানুষ শুধুমাত্র অন্ন, বস্ত্র এবং বাসস্থানই তাদের চাহিদা ছিল, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের বিভিন্ন রকমের চাহিদার পরিবর্তন হয়েছে। যেমন বর্তমান সময়ে মানুষ বিভিন্ন বিনোদনমূলক বিষয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে, যার ফলে প্রচুর ইলেকট্রনিক জিনিস পারচেস করছে, সেটাও মানুষের একটা চাহিদা। যাতে মানুষের মধ্যে সেই আর্থিক সমৃদ্ধি করা যায়, তাহলে সেই চাহিদাগুলো কিন্তু সে পূরণ করতে পারবে। তার সঙ্গে স্থানীয় লোকদের গ্রামীণ পুনর্গঠন কর্মসূচির কার্যকর বাস্তবায়নের জন্য আরও বেশি করে দায়িত্ব নিতে হবে। আমরা সরকার থেকে যতই ব্যবস্থা করি না কেন, যেখানে উন্নয়ন হওয়া দরকার সেখানকার মানুষরা যদি সজাগ না হয় তাহলে কিন্তু উন্নয়ন সম্ভব নয়। তাই গ্রামের মানুষকেও এই উন্নয়ন সম্পর্কে বাস্তবিক সম্পর্কে তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। তার সঙ্গে কৃষি, শিল্প এবং সামাজিক সেবা খাতের পূর্ণ বিকাশের জন্য সর্বোত্তম পরিস্থিতি প্রদানের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং বেকারত্ব, তার সঙ্গে জমির উপর চাপ কমানো, নগরায়ন থেকে শিল্পায়ন যে ব্যবস্থা সেটাকে গ্রামের মধ্যে সেই শিল্পকে ত্বরান্বিত করা, জনসংখ্যা নিয়ন্ত্রণ অর্থাৎ পপুলেশন যেটা বেড়েছে সেটাকে আরও নিয়ন্ত্রণ করা, তার সঙ্গে হাই সার্ভাইভাল ভ্যালু থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে এই হচ্ছে আমার আজকে আলোচনার বিভিন্ন দিক গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে। তার সঙ্গে একদম আমি উপসংহারে চলে এসেছি। এখন আমি বলবো যে গ্রামীণ পুনর্গঠনের জন্য ভৌত, বৌদ্ধিক এবং নৈতিক দিকগুলো নজরে রেখে একটি সুষম পদ্ধতির প্রয়োগের প্রয়োজন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং সম্পদ বিকাশের মধ্যে একটি স্থিতিশীল ভারসাম্য বজায় রাখা অত্যন্ত দরকার। তো কিছু অ্যাক্টিভিটি এখানে রাখা হয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে এই বিষয় সম্পর্কে অবগত হতে, জ্ঞান অর্জন করতে এবং নিজের জ্ঞানকে আরও সুদৃঢ় করতে সাহায্য করবে। যেমন কিভাবে আমরা দূরবর্তী এলাকায় পরিবেশগত প্রভাব কমিয়ে এবং সম্প্রদায় অংশগ্রহণ নিশ্চিত করে প্রযুক্তির সাহায্যে গ্রামীণ পরিকাঠামোকে উন্নত করতে পারি। উত্তরে সেটা নিম্নলিখিত দিকগুলো বিবেচনা করা যেতে পারে, যেমন পরিকাঠামোর অগ্রাধিকার, স্থিতিশীল প্রযুক্তি, সম্প্রদায়ের অংশগ্রহণ এবং ডিজিটাল সংযোগ। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি আমরা দেখি এবং এগুলো অনুযায়ী যদি আমরা বিষয়টাকে চিন্তাভাবনা করি, তাহলে আমাদের জ্ঞান এই বিষয়ে আরও অনেক সমৃদ্ধ হবে। তাই এটুকু আজকে আলোচনার বিষয়। সবাইকে ধন্যবাদ।